আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুরি নাহরিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এহসানুল আলম পারভেজ, চেয়ারম্যান এনবিইআর। আরও আছেন অধ্যাপক এম শাহজাহান মিনা, পুঁজিবাজার বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। গতকাল ছিল 16ই ডিসেম্বর, মানে বিজয় দিবস। আমরা কিন্তু সুমহান স্বাধীনতা যুদ্ধের যে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি তার 48তম বছরে পদার্পণ করেছি গতকাল। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ছিল, যার কারণে আমাদের 30 লক্ষ শহীদ তাদের জীবন দিয়েছিল, তার মূল লক্ষ্য ছিল কিন্তু অর্থনৈতিক মুক্তি, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। প্রফেসর ডক্টর এহসানুল আলম পারভেজ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেই যে অর্থনৈতিক মুক্তি, এই লক্ষ্যমাত্রার কতটা আমরা অর্জন করতে পেরেছি বলে আপনি মনে করছেন স্বাধীনতার 47 বছর পরে? সম্মানিত অ্যাঙ্কর, জি, আপনার মাধ্যমে প্রথম আমি আপনাদের সমস্ত দর্শক জাতি দেশবাসীকে এই বিজয় দিবসে একটু বিলম্বিত সালাম, শুভেচ্ছা এবং শহীদদেরকে আবার আমি সম্মান জানাচ্ছি, বুদ্ধিজীবীদের যারা এই মাসেই প্রাণ দান করেছেন। এখন আপনার কথাটা যেহেতু আপনি মার্কেট ওয়াচ অনুষ্ঠানে জিজ্ঞেস করছেন, সেহেতু আপনার কথাটাকে আমি কিছুটা ফিনান্সিয়াল দিক থেকেই, ইকোনমিক্সের দিক থেকেই, ডিসক্রিমিনেশনের দিক থেকেই বলতে চাইব। এই বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে, কিন্তু এটার যে পিছন থেকে যে সূত্রপাত, একেবারে ভাষা আন্দোলন, তো আমি যেটা জাতিকে জানাতে চাই যে এই মুক্তিযুদ্ধের পিছনের যেই কি বলবো সেন্টিমেন্ট, এটা মূলত বৈষম্যের ছিল। সেটা হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য, 22 পরিবারের গল্প আপনারা শুনেছেন, তারপরে আপনার পূর্ব পশ্চিম বৈষম্য, পাঞ্জাবি বাঙালি বৈষম্য। তো এখন অর্থনৈতিক বৈষম্যটাই মূলত প্রকট ছিল ওই সময়, এবং সেই জন্যই দেশটা স্বাধীন হয়েছে। এবং এই দেশে রিকশাওয়ালা থেকে আপামর সমস্ত জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছে। তারা বিশ্বাস করেছে যে বঙ্গবন্ধুর কথা মতো মুক্তিযুদ্ধে গেলে এই দেশটা ওই মজদুরের, কৃষকের, গরিবের রাজ হবে। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে আপনার এই একটি গণতান্ত্রিক শক্তি পতিত হয়ে যাওয়ার পরে সামরিক, আধা সামরিক, বেসামরিক, পরবর্তীতে তাদের ইজা ধরে ধরে কিন্তু রাজনৈতিক দলরা এসছে। কিন্তু সবাই কিন্তু পূর্ববর্তী যেই একটা আপনার রেজিমেন্টেশন ছিল সেটার থেকে কেউ বেরিয়ে আসে নেই, আরও বরং আপনার কল শক্ত করেছে। যার জন্য আমাদের এটা এই এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বিপদগামী গণতন্ত্র, দ্যাট ইজ মিসগাইডেড অথবা মিসডাইরেক্টেড ক্যাপিটালিজম, ব্লাইন্ড ক্যাপিটালিজম বলতে আমি কিন্তু স্যারের সামনে বলা উচিত না, আমি সেই ক্যাপিটালিজমের পতাকা উড়াই যেটাকে আমরা বলি আলোকিত পুঁজিবাদ, আপনার যেটাকে আমরা বলি এনলাইটেন ক্যাপিটালিজম। বাংলাদেশ এনলাইটেন ক্যাপিটালিজমের দিকে যায়নি, যার জন্য গরিবরা খুব বেনিফিটেড হয়নি। এখন কিন্তু এটা বলি নির্বাচনের আগে এই কথাটা আমি এভাবে না বলে এইভাবে বলতে চাই, গরিবরা বেনিফিটেড হয়নি বলছেন, কিন্তু আমরা তো অতি দরিদ্র কিন্তু খুব কম দেখতে পাচ্ছেন অতি দরিদ্র, কিন্তু অতি ধনীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কম। আবার অতি ধনীদের নাম আমরা উচ্চারণ করতে পারছি না। তো অর্থাৎ যাদের 2000 টাকাও ছিল না, তাদের এখন ধরেন 20,000 টাকা আছে, এরকম আমি 2200 লোকের নাম বলতে পারবো। 20,000 কোটি মাথা পিছু আয়, যেমন ধরেন যেটা এস্টিমেটেড আয় ছিল $1,752। তো এই আয়টা কিন্তু হয়েছে, এটা যেটা আগে ছিল না। আচ্ছা, এই আয়টা হয়েছে সম্মানিত অ্যাঙ্কর, আপনার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, আমার বুয়ার জন্য হয়নি, তার 6টা বাচ্চার জন্য হয়নি। 16 কোটি মানুষের মধ্যে যে 4 কোটি 5 কোটি লোক বেকার আছে, তার আয় নিশ্চয়ই, যেটা স্ট্যাটিস্টিক্স বলছে, আমি বলছি না, যেটা সবাই জানে যে 4 কোটি 4.5 কোটি বেকার আছে, 26 লাখ মাস্টার ডিগ্রি হোল্ডার বেকার আছে, এদের জন্য $1,750 হয়নি। সো আমার পকেটে কিন্তু $1,750 আছে, $17,050 আছে।
$17.50 কোটি অনেকের আছে। কিন্তু এ কথা আমি কিন্তু ছবি তুলে রাখছি যে যখন আমি কোনো রেডিসনে বিয়ে খেতে যাই, রেডিসনের সামনে বাচ্চাগুলো যখন গাড়িতে হাত পাতে, অথবা রেডিসনের পিছনের বস্তিগুলো পিছনে যখন মানুষ কুকুরকে ফেলে দেওয়া হাড় খায়, এই দুটো বাস্তবতাকে মিলেই আপনাকে একটি গড় করতে হবে। আবার আসবো আপনার কাছে অধ্যাপক এম শাহজাহান মিনা, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আর্থসামাজিক ও রাজনৈতিক দুর্দশা ঘুচিয়ে উন্নয়নের সব সূচকে ঊর্ধ্বমুখী করে বিশ্বের কাছে নতুন এক ভাবমূর্তি সৃষ্টি করেছে আজকের বাংলাদেশ। এই যে ভাবমূর্তি, আমরা জানি যে দেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে। আমরা যেদিকেই তাকাই উন্নয়নের মহাযজ্ঞ, আপনি পদ্মা সেতু বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, আপনার পায়রা বন্দর হচ্ছে, অনেক কিছু চতুর্দিকে। ইভেন দেন 30,000 একর মিরসরাইতে যদি আমরা দেখি, ওখানে বঙ্গবন্ধু অর্থনৈতিক জোন গঠিত হতে যাচ্ছে, এবং আরও 100টা জোনের অর্থনৈতিক জোন হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। এই যে এত অর্থনৈতিক কর্মযজ্ঞ, কিন্তু সেই ক্ষেত্রে মুদ্রা বাজার এবং পুঁজিবাজারে আমরা সেটা দেখতে পাচ্ছি না কেন? এই ইফেক্টে এসে এই যে দুটো জায়গা কেন এখনো অবহেলিত আছে, আপনি যদি বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে বিষয়গুলি তুললেন, আসলে এটা তো স্বীকার করতে হবে, গত কয়েক বছরে আমাদের অর্থনৈতিক উন্নয়নের বেশ কিছু ইন্ডেক্সকে আমরা অনেক পজিটিভ দেখছি। যে কথাগুলি আপনি বললেন, যে এখানে অর্থনৈতিক জোন হচ্ছে এবং দেশে কিন্তু ইন্ডাস্ট্রিও হচ্ছে এবং ব্যবসাও কিন্তু বেশ আপনার বৃদ্ধি পাচ্ছে। এবং এটা আমরা দেখেছি বেশ কিছু যে প্রজেক্টগুলি কথা বললেন, সরকার যে সকল বড় বড় প্রজেক্ট নিয়েছে, এগুলি তো আমাদের উন্নয়নের একটা দিক, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা বিরাট একটা পজিটিভ দিক আমাদের হচ্ছে। এবং এটা আমি মনে করি যে এই যে গত 10 বছরে যে এই যে উন্নয়নের যে ধারাটা আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু একটা মূল কারণ হচ্ছে যেহেতু গত 10 বছর একটি রাজনৈতিক দল তাদের ক্ষমতা, এটা কিন্তু তারা কন্টিনিউয়াসলি এটা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন এবং সেইটা করার সুযোগ পেয়েই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। আমাদের দেশে রাজনীতিতে বা অর্থনীতির একটা বড় সমস্যা কোথায়, আমরা যখন দেখি যে আজকে 5 বছর এক সরকার, অন্য 5 বছর অন্য সরকার, এবং আজকে যে সরকারটি আসছে বিগত সরকারের বিভিন্ন দোষ ত্রুটি নিয়েই তারা বেশি কথাবার্তা বলে থাকেন। এই যে বিষয়গুলি ছিল অনেক দিনের একটা ইতিহাস, কিন্তু গত 10 বছরে আমরা এই জিনিসটা একটু ভিন্ন রকম দেখেছি। এই সুযোগটা যে আওয়ামী লীগ সরকার পেয়েছে এবং সেটাকে কাজে লাগিয়ে আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের যে ধারাটাকে এটাতে অব্যাহত রেখেছে, এটা আমি মনে করি আমাদের দেশের জন্য তো অবশ্যই এটা একটা ভালো দিক। এবং এভাবেই যদি সরকার পরিবর্তন হোক অথবা বিগত সরকারে আবার নতুন সরকারে আসুক, এটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কিন্তু আপনি যে কথাটি বললেন যে দেশের বেশ কিছু ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম বিশৃঙ্খলা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আমি যে পয়েন্টটায় বেশি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের সুশাসনের কিন্তু দারুণ অভাব। বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টরে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়েছে এবং সেখানে সুশাসনের অভাবটা কিন্তু সাংঘাতিকভাবে পরিলক্ষিত হয়েছে এবং যেটা নিয়ে আমরা সবসময় বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে যাচ্ছি। আমি মনে করি সরকার যদি এই জায়গাটায় আর একটু বেশি অ্যাটেনশন দিতে পারত, তাহলে কিন্তু আমাদের যে উন্নয়নের যে প্রজেক্টগুলির কথা বললেন, এইটার ফল কিন্তু আমরা আরও বেশি ভোগ করতে পারতাম। সেই জন্য আমি যে জিনিসটা মনে করি যে এখন আগামী নির্বাচন আসছে, যে সরকারই আসুক না কেন, তাদের প্রধান অ্যাটেনশন কিন্তু ওখানে থাকা উচিত। যেটা আমরা বারবার যেটা শুনছি, এখন ব্যাংকিং খাতে যে নন পারফর্মিং লোনের যে একটা বিরাট একটা চাপ রয়ে গেছে, অর্থাৎ লোকজন টাকা নিয়েছে ইন্ডাস্ট্রি করার জন্য, টাকা পরিশোধ করছে না, টাকাগুলো বাইরে পাচার হয়ে গেছে। এই যে বিষয়গুলি, এক ব্যাংকের ডাইরেক্টর অন্য ব্যাংক থেকে টাকা ঋণ হিসেবে নিচ্ছে, আবার ওই ব্যাংকের ডাইরেক্টর এই ব্যাংকে থেকে টাকা ঋণ নিয়ে সেগুলি কিন্তু তারা আসলে ব্যবসায়িক কাজে খুব একটা যে ব্যবহার করছে, এরকম কিন্তু প্রমাণ খুব কম আছে। অর্থাৎ এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে চলে যাচ্ছে বা এক ব্যাংকের ডাইরেক্টরের কাছে অন্য ব্যাংকের ডাইরেক্টরের কাছে টাকাগুলো চলে যাচ্ছে। এইখানে আমার মনে হয় দারুণ একটা সুশাসনের অভাব রয়ে গেছে এবং আমরা এই ব্যাংকিং সেক্টরে যদি সরকার অ্যাটেনশনটা দেয়, তাহলে আমরা যে উন্নয়নের যে সুফলটা এটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো।
এটির সঙ্গে আরেকটি কথা বলি, এটার সঙ্গে যেহেতু সম্পর্কিত, উনি যে কথাটাই বললেন বা আপনার আগের যে প্রশ্নটা ছিল, আমাদের মাথাপিছু আয় বেড়েছে এবং দেশে কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি দরিদ্র লোকের সংখ্যা কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ এখন আমাদের দারিদ্র্যের হার বোধহয় অ্যারাউন্ড 22%, এবং আমরা জানি যে আমাদের সরকার এটাকে আগামীতে 17%, 18% নিয়ে আসতে চায়, এবং এটা সম্ভব। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হচ্ছে যে এই যে আমার জিডিপিটা বাড়লো, এর মূল কন্ট্রিবিউশনটা হচ্ছে অতীব ধনী শ্রেণী যে আয়টা আছে, সেই আয়ের অংশটা কিন্তু এখন অন্য গরিবদের দিকে ভাগ করে দিয়েছে, যে কারণে আমরা এই 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 প্রতি মাথা প্রতি আয়ের যে আপনার যে আমরা একটা উন্নতি দেখছি, এটা কিন্তু আসলে সবার কিন্তু ইনকাম এভাবে বাড়ছে না, বাড়ছে গুটি কয়েক লোক। জি, একটা ফোন আছে, ফোনটি নিয়ে আমি আবারও আসবো। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি আপা, আসসালামু আলাইকুম। মানুষ থেকে বলছিলাম, তোফাইল আহমদ। জি তুফাইল ভাই বলুন আপনি। জি আপা, আপনি আমার অতিথি কাছে আপা প্রশ্ন হলো আমার 2017 সালে আপা আমি ব্যাংক সেক্টরে প্রায় 1,70,00,000 টাকা ইনভেস্ট করছিলাম। প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক আপা। 16 টাকা 17 পয়সা, 15 টাকা 80 পয়সা, 18 টাকা 70 পয়সা। তারপর আপা আমি 2010 সালে পিএলএফ কিনছিলাম আপা 24,272 টাকা করে। ওইটা আপা 10 সাল থেকে আনতে আনতে এখন 2018 সাল আমার 2,52,000 শেয়ার আপা। ওটার প্রাইস করছে এখন 48 টাকা। 2,52,000 শেয়ার দাম আপা 1,21,00,000 টাকা, যেখানে এখন আপা আমার এই শেয়ারের দামটা শুধু এসেছে প্রাইসটা শুধু 10 লাখ টাকা আপা। আপা আমার এই পর্যন্ত 2,72,00,000 টাকা ইনভেস্ট করছি, এখন শুধুমাত্র 53 লাখ টাকা আছে আপা এই মতো আমার এই কোর্টে আপা। আমি কি করবো আপা, বললাম আপা। জি দর্শক, আসলে সমবেদনা জানানোর ভাষা নেই। এই একজন দর্শক তার কষ্টের কথা বললেন, কিন্তু এই অবস্থা আমার জানা মতে অনেকেরই, হ্যাঁ, এবং আমাদের অনেকেরই। তারা বলতে পারে, আমরা যারা সংশ্লিষ্ট আছি আমরা বুঝি দেখে আমরা ওইভাবে বলতে পারি না, কিন্তু এই যে একজন বিনিয়োগকারী ভাই বললেন যেভাবে, এই অবস্থা কিন্তু অনেকেরই। তারা কিনেছেন ইভেন 2017-তেও যে ব্যাংকগুলো কিনেছেন সেই ব্যাংকগুলো অর্ধেকের দামে চলে এসছে, অনেকগুলো আছে ফেসবুক ভ্যালুর নিচে। ডক্টর এহসানুল আলম পারভেজ, আপনি যদি কিছু বলতে চান এই বিষয়টা নিয়ে। জি আচ্ছা, দেখেন এইখানে আজকে আলোচনা থেকে, বিশেষ করে মিনা স্যারের আলোচনা থেকে সব কিছু স্পষ্ট হয়ে এসছে যে আপনার এই উন্নয়ন, দ্যাট ইজ আমরা যদি বলি যে অর্থনৈতিক উন্নয়ন অনেক হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লুটেরারা অনেকগুলো অর্থনৈতিক খাতকে দখল করে ম্যানিপুলেট করেছে। আমার সেই ভাইও ওই ওদের দ্বারাই ক্ষতিগ্রস্ত। এখন এই শাহজাহান মিনা সাহেব একটু বলেছেন যে আগামী দিনে সরকার যে আসবে আসুক। আমি এইভাবে বলবো না। একজন ভোটার হিসাবে আমি দেখি, আমি এখানে একটা যদি কোনো দলের নাম না বলি, যদি বলি এ টিম বি টিম, সো এ টিম বি টিম ছাড়া একটা এফ টিম গজাচ্ছে, অর্থাৎ রিলিজিয়াস ফ্যানাটিকরা গজাচ্ছে। তো এখন আমি চাইবো যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আগামীবার দেশ চালাবে, এটা আমি চাই। কিন্তু মুশকিল হয়ে গেছে যে এই যে আপনার রিলিজিয়াস ফ্যানাটিক এরা অনেকেই ঢুকে পড়েছে মুক্তিযুদ্ধের মানুষের মধ্যে, ওরা ঢুকে গেছে। তো সো এটা একটা আমি খুব চিন্তিত যে নেক্সট টাইমও আপনার এদেরকে সামলাতে একটি প্রো পিপল অর্থনীতি, এবং এখন যে রাজনৈতিক দলরা যে আপনার ইস্তেহার দিচ্ছে, সেই ইস্তেহার আমি আরেকটু যদি 1 মিনিট সময় নিয়ে বলি যে নির্বাচন তো এখন হচ্ছেই, এবং কিছু কিছু রক্তের হোলি খেলা কোনো কোনো এলাকায় হচ্ছে, কিন্তু নির্বাচনকে আমরা কেন চাই? গণতান্ত্রিক প্রক্রিয়া রাখার জন্য, অথবা সরকার পরিচালনায় জনগণের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য। কিন্তু আমি যেটা আশঙ্কা করছি যে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, ইশতেহারে আজকে বোধহয় একটি দল ইশতেহার ঘোষণা করেছে, আর আগামীকাল আরেকটি দল দিবে। এক্স্যাক্টলি। তো এখানে আমরা আসলেই চাচ্ছি যে বাংলাদেশের টোটাল ইনকামকে ডিভাইড বাই 16 কোটি করে $1,752 একটা ঝাপসা অঙ্ক আমরা চাই না। নদীর যদি আপনার একদিকে থাকে 10 ফিট, মধ্যে থাকে 100 ফিট, আরেক দিকে থাকে যদি 30 ফিট, আপনি কিন্তু গড় করলে ডুবে যাবেন, গড় করে আপনি নদী পার হতে পারবেন না। সো গড় দিয়ে আমাদের দরকার নেই। আমরা চাই লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হবে, আমরা চাই
এই এখন যে উন্নয়নের কি যে বলে উন্নয়নের জোয়ার বইছে মহাসড়ক, না মহাসড়ক, আমাদের উন্নয়নের কোনো মহাসড়ক মানে উন্নয়নের মহাসড়ক কিছুই হয়নি। আমরা আসলেই কিন্তু মহাসড়ক তৈরি করছি, মানে ফ্লাইওভার করছি, ঢাকা চিটাগং মহাসড়ক করছি, বাংলাদেশের সব জায়গার সঙ্গে আমরা কিন্তু মহাসড়ক করছি, কিন্তু এই উন্নয়নটা মহাসড়কের সঙ্গে পলিটিক্যালি যারা জড়িত, কন্ট্রাক্টর, পার্সেন্টেজ মঙ্গার্স, স্টেক হোল্ডার, অত্র এলাকার আপনার যারা ইট সাপ্লায়ার, ধান সিমেন্ট সাপ্লায়ার, ওরা বেনিফিটেড হচ্ছে। 16 কোটি মানুষ। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার কি বলে বান্দরবনের থানসিং মারমা অথবা টেকনাফের আপনার মনে করেন আম্বিয়া বেগম ঢাকার এই মহাসড়কগুলোর দ্বারা কিভাবে বেনিফিটেড হচ্ছে? আমি বেনিফিটেড হচ্ছে, আপনার এখানে বাজারও চালাই আসছি আমি মহাসড়ক দিয়ে আসছি। শিল্পাঞ্চল গঠিত হচ্ছে যত বেশি, আপনি দেখেন বাংলাদেশে কিন্তু আপনার জাপান, চায়না, কোরিয়া, বিভিন্ন দেশ, বিভিন্ন উন্নত দেশ থেকে কিন্তু তারা বিনিয়োগ প্রস্তাব রেখেছে। অধ্যাপক এম শাহজাহান মিনা, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে মানে স্বাধীনতা, কালকে বিজয় দিবস ছিল, স্বাধীনতার যুদ্ধে, সুমহান স্বাধীনতা যুদ্ধের 47 বছর কিন্তু চলে গেছে। আমাদের মানে বিজয় দিবসের পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, এই রাষ্ট্রকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ি, অনেকে বলেছিলেন শ্মশানের ধুধু ফাঁকা মাঠ অর্থনৈতিক ক্ষেত্রে। কিন্তু শত বাধা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় সৃষ্টি করেছে। এই যে উন্নয়নের বিস্ময়, উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ারে এসে শেয়ার মার্কেটটাকে ধাক্কা দিচ্ছে না কেন, ভাসিয়ে নিয়ে যাচ্ছে না কেন? আমরা শেয়ার বাজারে এই যে বিনিয়োগকারী ভাইদের হতাশাগ্রস্ত কণ্ঠ আর কতদিন শুনবো? আপনি যদি বর্তমান শেয়ার বাজার নিয়ে একটু বলতেন। হ্যাঁ, আপনি দেখেন আমাদের সেই স্বাধীনতার পর থেকে আমরা ওই সেই 72 সাল থেকে বা 71 সাল থেকে এখনকার অর্থনীতি এবং পুঁজিবাজার নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেটা করলে খুব একটা যুক্তিসঙ্গত হবে না। আমি জাস্ট কয়েক বছরের স্বাধীনতা যুদ্ধের আগে তো আপনার কোম্পানিই ছিল না, শিল্প তো ছিলই না, একটা দুইটা কোম্পানি ছিল কিংবা হাতে গোনা কয়েকটা 10-12টা কোম্পানি ছিল। সেটাই বলছি। তারপরে স্বাধীনতার পরে যখন আমাদের অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি চলে গেল, তখন কিন্তু আমাদের পুঁজিবাজার ছিল না। পরবর্তীতে যখন এটা আবার ওইভাবে ছিল না, পরবর্তীতে আবার যখন এই আমাদের মুক্তবাজার অর্থনীতির দিকে আমাদের রাজনীতি এবং অর্থনৈতিক আদর্শ ওইদিকে প্রবাহিত হলো, তখন আমরা পুঁজিবাজার নিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরু হলো। কিন্তু আমি যদি ওই সময়ের কথা ধরি, অর্থাৎ গত 20 বছরের কথা যদি আমরা ধরি, অর্থাৎ 20 বছর আগে আমার যে অর্থনীতির যে সাইজটা ছিল আর এখনকার যে সাইজ অনেক বেশি হয়েছে। কিন্তু সেই সময় যে পুঁজিবাজার ছিল, আমাদের বর্তমান যে পুঁজিবাজার অবস্থা, সেই অনুপাতে কিন্তু অতটা বাড়েনি। তারপরে যদি আমি গত 10 বছরের কথা ধরি, গত 10 বছরের কিন্তু আমাদের বাজেট দেখেন, বাজেট কিন্তু অনেক গুণ বেড়েছে। হ্যাঁ, 4000, কিন্তু সেই তুলনায় আমাদের পুঁজিবাজার কিন্তু ওইভাবে বাড়েনি। কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, 4,64,000 কোটি টাকার বাজেট, সেটাই বলছি, যে জিনিসটা লক্ষ্য করেছি 2010-এর এই যে আমাদের শেয়ার বাজারে পতনের পরে আমরা কিন্তু পুঁজিবাজারের সংস্কারের জন্য প্রচুর উদ্যোগ কিন্তু আমরা নিয়েছি এবং উদ্যোগ নেওয়াও হয়েছে। বেশ কিছু আইন কানুন হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে এইটা যে যে সংস্কার করা হয়েছে, যে নতুন নতুন আইনগুলি করা হয়েছে, তার সুফল কিন্তু আসলে বিনিয়োগকারীরা পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে যতই বলুক না কেন, আজকে আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি, ইভেন সরকারের উঁচু মহল থেকে কিন্তু বলা হয় যে দেশের পুঁজিবাজার এখন স্বাভাবিক, কিন্তু আমি এটাকে একেবারে স্বাভাবিক বলবো না। অর্থাৎ ওনাদের কাছে এরকমের ধারণা দেওয়া হয়েছে দেশের পুঁজিবাজার স্বাভাবিক, কিন্তু বিষয়টা কিন্তু আসলে তা নয়। পুঁজিবাজার এখনো স্বাভাবিক না। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে, আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন বা একজন ব্যক্তি বিনিয়োগকারী বলেন, তারা কিন্তু এখনও পুঁজিবাজারে বিনিয়োগের জন্য খুব একটা আস্থা তারা ফিরে পাচ্ছে না। এই যে আস্থা, আইন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা আস্থা ফিরে পাচ্ছে না। কারণটা কি? আমরা পুঁজিবাজারে কোনো পজিটিভ কোনো মুভমেন্ট কিন্তু দেখছি না। আপনি দেখেন গত বছরে একটু পজিটিভ মুভমেন্ট হয়েছিল, মুভমেন্ট হওয়ার পরে বেশ বিনিয়োগকারী এখানে আসছিল, প্রায় 1000 কোটি টাকা আমাদের ট্রেডিং হয়েছে। কিন্তু এখন আমাদের ট্রেডিং হচ্ছে কত? মাত্র 500 কোটি টাকা। তো 500 কোটি টাকা, হ্যাঁ, 500 না, অ্যারাউন্ড মানে 300 থেকে 500 কোটি টাকা রেঞ্জে। এইটা তো আসলে আমার ইকোনমিক সাইজের তুলনায় এই 500 কোটি টাকা ট্রেডিং কোনো ট্রেডিং না। আমার
বর্তমান যে ইকোনমিক সাইজ সেই অনুপাতে আমাদের দেশের পুঁজিবাজারে এখন বিনিয়োগ হওয়া উচিত মিনিমাম 2000 কোটি টাকা। আপনি দেখেন গত 10 বছর প্রায় 100 থেকে বেশি কোম্পানি আইপিওর মাধ্যমে বাজারে আসছে, পুঁজিবাজারে আসছে, প্রচুর টাকা কিন্তু এখানে পুঁজিবাজারে আসছে, কিন্তু সেই অনুপাতে আমাদের ট্রেডিং ভলিউমটা কিন্তু ওইভাবে পরিবর্তন ঘটেনি, সেখানে আমরা কোনো পজিটিভ কোনো মুভমেন্ট সেখানে দেখিনি। আমার এই জায়গাটাই আমার কথা, অর্থাৎ পুঁজিবাজার যেভাবে আমাদের সম্প্রসারিত হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু আমরা দেখছি না। জি, আমি আবার একটু ডক্টর এহসানুল আলম পারভেজ আপনার কাছেই যদি আসতে চাই। অধ্যাপক এম শাহজাহান মিনা যে কথাগুলো বলছিলেন যে গত 10 বছরে প্রচুর সংস্কার সাধিত হয়েছে, নিয়ম কানুন, নতুন নতুন নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন এসছে, তারপরে উনি বলছিলেন যে পুঁজিবাজারটা ওইরকম স্বাভাবিক না। তাহলে কি আমরা মানে এই অস্বাভাবিকত্ব কোথায়? আমরা দেখেছি যে নতুন 100টা কোম্পানি এসছে, কিন্তু সঙ্গে করে বিনিয়োগকারী আনতে পারছে না। আপনার ট্রেড, উনি যেটা বললেন যে ট্রেড ভলিউম যদি 2000 কোটি টাকা হতো তাহলে স্বাভাবিক হতো, কিন্তু ট্রেড ভলিউম আমরা দেখি 300 থেকে 500 কোটি টাকার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এই যে 100টা নতুন কোম্পানি এলো, এরা বিনিয়োগকারী আনতে ব্যর্থ হলো কেন? অস্বাভাবিকত্বটা কোথায়, সমস্যাটা কোথায়, আপনি যদি একটু বলতেন। দেখেন, ওই অধ্যাপক শাহজাহান মিনাজ যেটা বললেন, জি, ইনফ্যাক্ট উনি ওই ফাইন্যান্সিয়াল রুলস বা আমাদের যে নর্মসের ভিত্তিতেই একটি বক্তব্য দিয়েছেন। আমি প্রথম বলতে চাই, যারা বলতেছে যে পুঁজিবাজার স্বাভাবিক, তো আমি তাদেরকে সমর্থন করতে চাই। তাদের যুক্তিটা যদি এরকম হয় প্রফেসর সাহেব, যে আমাদের দেশের যে শেয়ার মার্কেটের যেটা মার্কেট ক্যাপিটালাইজেশন অথবা উন্নয়নের জন্য আপনার ফাইন্যান্সিয়াল সোর্স হিসাবে যে শেয়ার মার্কেটের যে অবদান, এটা খুবই ইনসিগনিফিক্যান্ট। তো সেই ইনসিগনিফিক্যান্ট একটা খাতে এটাকে অস্বাভাবিক বলে কেউ রাজনৈতিক ফায়দা নিতে পারে, এই জন্য ওনারা এখানে কোনো সমস্যা দেখছেন না। এখন আসেন এটা স্বাভাবিক কিনা। এখন এই পুঁজিবাজার তো কয়েক দফায় ক্র্যাশ করেছে, সো আপনি প্রথম বাদ দেন, দ্বিতীয় যদি আসেন আপনি দেখেন যে হুড় করে 100 টাকা শেয়ার 2000-3000 টাকাও ছিল 100 টাকা ওই আমলে। সো যেই পুঁজিবাজার আমলের কথা বলছেন একজন বিনিয়োগকারী ভাই যেটা বললেন যে 10 টাকা শেয়ারের কথা বলছে। এখন গত বছর যেই শেয়ারটা 17 টাকা ছিল ওইটা এখন 7 টাকা। আমি আপনাকে এই ওই আমলের কথা এই জন্যই বলেছি, পুঁজিবাজারে উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন নয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে উনি যে বলেছেন, আপনি বলেছেন বাজেট এত বড় হয়ে গেছে, মানুষের পকেটে কিছু টাকা গেছে, তাদের সঞ্চয়গুলো তারা কিন্তু উন্নয়নের তালে তালেই পুঁজিবাজারে পাঠিয়েছিল বলেই ওই আমলে 100 টাকা শেয়ার 4500 টাকা হয়েছে, 3500 টাকা হয়েছে। এই আমলে 10 টাকা শেয়ার 200 টাকাও হয়েছে। কিন্তু উন্নয়নের জোয়ারটা যখন অর্থনৈতিক এটা যখন পুঁজিবাজারে যায়, ওটা লিক করে অনেকের পকেটে যায়। এই জন্য অনেকেই দেখবেন এবার নির্বাচনে বলেছে আমার অন্য তেমন কোনো আয় নাই, পুঁজিবাজার থেকে বছরে 100 কোটি টাকা আয় আছে, এইটা বলেছে মানে ওয়েলথ স্টেটমেন্টে। তো সো আপনার আচ্ছা, ওয়েলথ স্টেটমেন্টে বলেছে আমার বেশি তেমন আয় নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সব আমার কর্পোরেট, কিন্তু আমার 100 কোটি টাকা আয় আছে পুঁজিবাজার থেকে। তাহলে এটা থেকে আমি বলতে চাচ্ছি যে এই উদাহরণ দিলাম আমরা এইখানে যারা তাদের মানে তারা যে বলেছে হিসাব নিকাশ দিয়েছে, ওখানে অনেক নেতাদেরকেই দেখেছি যারা ইলেকশন করতে যাচ্ছে যে তাদের পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট আছে। আপনি সেটা কথা মানে আমি বলতে চাচ্ছি যে এই যে 10 টাকা শেয়ার ওই ভদ্রলোক 1.5 কোটি টাকায় উঠলো, আবার দাপ করে 10 লাখ টাকা চলে আসলো। যেই পুঁজিবাজারে 10 টাকা একটা মানুষের 1.5 কোটি টাকার শেয়ার 10 লাখে চলে আসে, এটাকে আমার ওই অর্থমন্ত্রীর ভাষায়, আমাদের আগের মোহিত সাহেবের ভাষায়, উনি খারাপ কি রাবিশ, এটা কিসের বাজার। তো আপনার ওই পর্যায়ে পুঁজিবাজার আছে। তো সেই জন্য পুঁজিবাজারে টাকার ঢেউ আসবে, আস্থার ব্যাপারটা। আমরা যেহেতু আগামী দিনে মুক্তিযোদ্ধাদের একটা সরকাররাই কন্টিনিউ করবে বলে একটা আস্থা রাখতে চাই, সেহেতু একসঙ্গে এবং এই হুজুর টুজুর এই সোকল ব্লাইন্ড রিলিজিয়াস ধর্মান্ধরা সুবিধা করতে না পারুক, এটাই চাই, এটাই আমাদের বক্তব্য। তো যদিও আশঙ্কা আছে যে ধর্মান্ধরা দিনে দিনেই ক্রল করে আগাচ্ছে। এখন আমরা যেটা চাচ্ছি, পুঁজিবাজারে আর লোকজন যেন হাত না পড়ায়। পুঁজিবাজারে এখনও যে ম্যানিপুলেশনের সুযোগ আছে, এটা আমরা বিভিন্ন সময় কথা বলেছি, ইলেকশনের 15 দিন আগে, এগুলো কথা বলার সময় না। কিন্তু পুঁজিবাজার এখনও প্রো পিপল নয়, ইনভেস্টার ফ্রেন্ডলি নয়। পুঁজিবাজারে ইনভেস্টারদের কোনো আস্থা নাই, ইনভেস্টারদের আস্থা হিমাঙ্কে।
কেন হিমাংকে সে অন্য দিন অন্য সময় আমরা আলাপ করব। তো সো এই জন্য আমি বলতে চাচ্ছি যে পুঁজিবাজারে এখন অনেক লুপসোল আছে। পুঁজিবাজারে মানে যতটা না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং টিল্ডিং গাড়ি বাড়ি শ্রীবৃদ্ধি হয়েছে, পুঁজিবাজারে এখনও ইউনিফর্মিটি নেই। যেমন দেখা যাচ্ছে একই অপরাধে দাম বাড়ছে কেন, কোনো কোনো কোম্পানির জন্য এক ধরনের, কোনো কোনো কোম্পানির জন্য আরেক ধরনের বিহেভিয়ার। সো এগুলো কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা প্রশ্ন করে যে স্যার এইটা কি, তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি চায় যে আমরা গরিব হয়ে যাই, দাম পড়ে যাক? কোনো কোনো ক্ষেত্রে তারা দাম বাড়তেছে কোনো শোকজ করতেছে, কোনো কোনো ক্ষেত্রে তারা দাম কমতেছে কেন শোকজ করতেছে, কোনো কোনো ক্ষেত্রে মানে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে দাম যখন কমে যাচ্ছে পড়ে যাচ্ছে, একটা শেয়ার এলো 30 টাকায়, সেই শেয়ারটা 7-8 টাকায়, তখন কিন্তু তারা দেখছে না যে কোথায় প্রবলেম। তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো যে রেগুলার ভঙ্গ করছে, এই বিষয়ে তাদের কিন্তু কোনো এটা তো ওনাদের দোষ, জবাবদিহিতা নেই। ওনাদেরকে আমি একা দোষ দিতে চাচ্ছি না। চাপ আর তাপে পুঁজিবাজারে যারা খেলে শেয়ার চাপ আর তাপে আমি ওনাদেরকে ব্লেম করলে মনে হয় অন্যায় হবে, কারণ আমরা সবাই এক ধরনের চাপ আর তাপের মধ্যেই থাকি। এই যে এখন শীতকালে কোট পড়ছি, তো এখন ওনাদের দোষ না দিয়ে আমি বলছি যারা পুঁজিবাজারে ম্যানিপুলেট করে তারা পুঁজিবাজারের দামটা বাড়িয়ে তারা অফলোড করে এবং আবার নিজের দামে মানে ইন্টার হাউসেস আপনার করে আপনার তারা আবার ওইটা বাইব্যাক করে। সো এই অফলোড অ্যান্ড বাইব্যাকের হিসাবটা যেহেতু জনগণ বুঝে গেছে, আমি এটাই আপনার মাধ্যমে ওই ওনাদেরকে বুঝাতে চাই যে অফলোড করা আর বাইব্যাক করা এটা যতদিন পর্যন্ত এই গরিব স্টেক হোল্ডাররা বুঝতো না ততদিন পর্যন্ত তারা এটা শিকার হয়েছে। কিন্তু এখন ওনাদেরকে নেড়াকে বারবার বেলতলায় আনা it will be very difficult task for the next elected government. জি, আপনি কিছু বলতে চান? এই বিষয়ে যেটা আমি বলছিলাম আসলে যে আসল কথা কিন্তু এখনো বিনিয়োগকারীরা তাদের আস্থাটা ফিরে পায়নি, এটা হলো একটা। আর 2 নম্বর হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তাদের কিন্তু অনেক সমস্যা আছে। যেমন 1 নম্বর সমস্যা, তাদের অধিকাংশ মার্চেন্ট ব্যাংক এদের কিন্তু ক্যাপিটালের ঘাটতি আছে। আমি উদাহরণ আমি নাম বলবো না, সেদিন একটা মার্চেন্ট ব্যাংকে জিজ্ঞেস করলাম যে তোমাদের ক্যাপিটাল কত, সে আমাকে বললো স্যার 25 কোটি টাকা। মানে এটা তো 25 কোটি টাকা তো মিনিমাম ক্যাপিটাল, এখন এইটার ভিতরে কী পরিমাণ টাকা তোমার পুঁজিবাজারে আছে? সে বললো স্যার আমার এই 25,000 কোটি টাকার ভিতরে আমার 17-18 কোটি টাকা গিয়েছে আমার 25 কোটি টাকা থেকে 17-18 কোটি টাকা গিয়েছে আমার এই বিল্ডিং কেনার জন্য, আর আমার হাতে আছে মাত্র 7 কোটি টাকা। তো একটা 7 কোটি টাকা দিয়ে একটা মার্চেন্ট ব্যাংক তো পুঁজিবাজারে বিনিয়োগ করলে পুঁজিবাজার এর অবস্থা এরকম ভালো হওয়ার কোনো কারণ নেই। এবং এটা তো একটা মার্চেন্ট ব্যাংকের কথা বললাম, আরও অনেক মার্চেন্ট ব্যাংক আছে তাদের ওখানে কোনো ইনভলভমেন্টই নাই। আমরা 10টা কি 12টি মার্চেন্ট ব্যাংকের কথা জানি যারা অ্যাক্টিভলি কিন্তু সবসময় বিনিয়োগ করে বা ট্রেডিং করে। আর অনেক মার্চেন্ট ব্যাংক আছে তারা এই ক্যাপিটালের অভাবে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে না। তো এই যে ক্যাপিটালের স্বল্পতা, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, যদি তাদের ক্যাপিটাল না থাকে তারা কোথায় টাকা বিনিয়োগ করবে? সেই জন্য আমি বারবার কিন্তু একটা কথা বলেছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, কিন্তু ধরেন আমরা যেটা দেখি যে শেয়ার বাজারটা কিসের উপর ডিপেন্ড করে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড নাই, আপনি যেটা বলছেন যে ডিমান্ড নাই, ওদের মানে স্বল্পতা, লিকুইডিটি ক্রাইসিস, আর ওই অন্যদিকে হচ্ছে নতুন নতুন শেয়ার আসছেই যেগুলো এই পয়েন্টটা আমি আসতেছিলাম। দেখেন আপনি যে নতুন শেয়ারটার কথা বললেন, আপনি যখন আইপিওতে আসছে সেখানে দেখেন অনেক গুণ দরখাস্ত পড়ছে, মানে 10 কোটি টাকা শেয়ারের জন্য দরখাস্ত পড়ছে 50 কোটি 60 কোটি 100 কোটি টাকা, অর্থাৎ 8-10 গুণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রাইমারি মার্কেটিং এখনো ডিমান্ড আছে। কারণটা কি? তারা মনে করছে যে আমি প্রাইমারি মার্কেটে যদি একটা শেয়ার পাই, 10 টাকার শেয়ার যদি আমি 20 টাকাও বিক্রি করতে পারি তাহলে আমার লাভ হবে, কোনো ঝুঁকি এখানে নেই। কিন্তু সেকেন্ডারি মার্কেটে কিন্তু ওই তারা টাকাটা বিনিয়োগ করছে না। কারণটা কি? যেহেতু সেকেন্ডারি মার্কেটে আমাদের যে প্রাইসের যে ইন্ডেক্সের যে ওঠানামাটা এটা স্ট্যাবল না, এটার কিন্তু কোনো গতি নেই, হয়তো 2 দিন বাড়ছে 5 দিন কমে যাচ্ছে। আর সেই সমস্ত কারণে এই সকল বিনিয়োগকারী আপনার সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করার জন্য খুব একটা উৎসাহ বোধ করছে না। আর তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে শেয়ার বাজারটা আছে যে অ্যারাউন্ড
500 মানে 3 to 500 crore যে টার্নওভার আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত এই নতুন শেয়ারগুলোর কারণে আর্টিফিশিয়ালি এইভাবে টার্নওভারটা হচ্ছে, কিংবা ইন্ডেক্স 5200-তে আছে, এটা আর্টিফিশিয়ালি মুভ করছে এই নতুন শেয়ারগুলোর কারণে, না হলে আরও অনেক নিচে পড়ে যেত? না, এটা তো একটা তো আছে, হ্যাঁ, যেহেতু ওখানে অনেক টাকা ব্লকড হয়ে যায়, ওই টাকাগুলি সেকেন্ডারি মার্কেটে যেতে পারে না, এটা একটা কারণ। কিন্তু এইটাই মানে সবচেয়ে বড় কারণ নয়। সবচেয়ে বড় কারণ আমার কাছে যেটা মনে হয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকার অভাব। এটা হলো একটা। আর একটা হলো যে আমাদের যে রেগুলেটরি বডি যারা আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, তার সঙ্গে আমাদের দুইটাই স্টক এক্সচেঞ্জ আছে, এদের ভিতরে কিন্তু সমন্বয়ের দারুণ অভাব আছে। যেমন আমি দেখেছি যে আমি এই কথাটা বারবার বলেছি, বাংলাদেশ ব্যাংককে আমার কখনোই পুঁজিবাজার বান্ধব বলে মনে হয় না। তারা কিন্তু সবসময় দেখি পুঁজিবাজারের এগেনস্টেই তাদের কথাবার্তা এবং পুঁজিবাজারের এগেনস্টেই তাদের চিন্তা ভাবনা এবং নীতি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু তারা। আমি একটু ডক্টর এহসানুল আলম পারভেজ আপনার কাছে আবার আসতে চাচ্ছি। উনি যে এই কথাগুলো বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক, সবসময় পুঁজিবাজারের সাথে এক ধরনের বিমাতা সুলভ আচরণ করে, আমরা সবসময় দেখে আসছি কিংবা সবাই বলে থাকেন। কিন্তু আমার কথা হচ্ছে, তারা যেটা সরাসরি রেগুলেটর মুদ্রা বাজার, সেটা কি ঠিক আছে? আপনি কি মনে করেন এই যে 9-6 করলো, এত সংস্কার সাধিত হলো মুদ্রা বাজারে, তারপরেও কি ব্যাংকগুলো প্রপারলি বিহেভ করছে? তারপরেও তো অনেক অ্যানোমালিস, 1 লাখ কোটি টাকা এনপিএল রয়ে গেছে। একটা ফোন আছে, ফোনটি নিয়ে তারপর আপনার কাছে আবার আসবো। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি নেভি অফিসার লেফটেন্যান্ট কমান্ডার কাসের। জি ভাই বলুন। তো ডক্টর অধ্যাপক শাহজাহান মিনা স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, কথা তো বলা যাবে না, প্রশ্ন করতে বলে। আপনি প্রশ্ন করতে পারবেন, আচ্ছা, আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে ডক্টর পারভেজ স্যার বলেছেন যে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, ফ্লাইওভার হচ্ছে, সেতু হচ্ছে, 8 লেনের রাস্তা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। সেটা সামগ্রিক কিছু লোক সেটাকে উপভোগ করছে এবং সেটা করতেছে এবং তারা বিনিয়োগ করে সেটার স্বার্থ নিচ্ছে। এখন আমার কথা হলো, 18 কোটি লোক সবাইকে যে ওই কাজটা করবে না, সুতরাং সবাই তার ফল ভোগ করবে। যে আমাদের যেমন পদ্মা সেতু যদি হয়, তাহলে পদ্মা সেতু যারা করছে, হয়তো সে ফর এক্সাম্পল 5000 লোক সেখানে ইনভলভ আছে, কিন্তু সেখানে পদ্মা সেতুটা হয়ে যাওয়ার পর ব্যবসা বাণিজ্য সব আমাদের যে 23টা জেলা আছে ওপারে, সম্পূর্ণ জেলার সাথে আমাদের যে কমিউনিকেশনটা হবে, এটা সব লোক উপকৃত হবে। তার মানে এই নয় যে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন যে সমস্ত দল এই কাজগুলো করতেছে তারা একাই এই ফল ভোগ করবে, এটাই আমার প্রশ্ন। জি ভাই, আপনি একটু সংক্ষেপ করুন। আপনি যদি শুনে থাকেন, আমরা কিন্তু সেটাও বলেছি যে এই ফল বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্যই কাজে লাগছে এবং এটা সবাই ভোগ করবে। আপনি যদি ক্লিয়ারলি শুনে থাকেন, আপনি আবারও শুনে দেখেন, দরকার হলে ইউটিউবে, আমরা কিন্তু এটা বলেছি। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আমার এই নৌবাহিনীর ভাই ক্লিয়ার করার জন্য উনি আমাকে করলেন না, ওইটাই প্রশ্ন, ওইটাই বলেছে যে সবাই তো উন্নয়ন ভোগ করছে, আমরা কিন্তু আমি আমার এই নৌবাহিনীর সম্মানিত ভাইয়ের জন্য জানিয়ে দিই, উনি যেহেতু নৌবাহিনীতে আছেন, ওনার এতটা খবর দেখার দরকারও নাই। সেটা হচ্ছে পদ্মা সেতু হলে কি হবে, এটা আমরা অর্থনীতিবিদরা জানি। ইট মাইট কিপ এ পজিটিভ ইম্প্যাক্ট অফ 1% ইন নেক্সট জিডিপি, মাইট। তো আমার কাছে তো অঙ্কই আছে যে 7.2 থেকে এটা একটা জায়গায় আমাদের নিয়ে যাবে। কিন্তু এই 4 লক্ষ কোটি টাকার মধ্যে যেই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে, ইপিজেড হচ্ছে, ব্যাংক নতুন হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, বড় কোটিপতিরা টাকা নিচ্ছে, এই ইনভেস্টমেন্টটা যদি ইংলিশে বলা হয়, আমেরিকান শব্দ ওনাকে জানাচ্ছি, ইনভেস্টমেন্ট ইন পিপল। তো ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, পিপল সেক্টর। তো আমাদের একটা সেক্টরই নেই। আমাদের পাবলিক সেক্টর আছে, আমাদের প্রাইভেট সেক্টর আছে। প্রাইভেট সেক্টর পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন করতেছে, পিপলের পার্টিসিপেশন নাই। তার মানে যেই চানাচুরওয়ালাটা আছে, যেই ভকারটা আছে,
যেই পেঁয়াজও বানায় আছে, গ্রামের চার দোকানওয়ালা আছে, এদের সংখ্যা কয়েক কোটি। সো এরা আপনার উন্নয়নের এই যে টাকাটা, এই বাজেটের টাকাটা যেভাবে যাচ্ছে, প্রথম এটা তো দুর্নীতিবাজরা এত বড় 4 ইঞ্চি পাইপ দিয়ে খায়, তারপর ওটা পাইপ ছোট হয়ে যায়, তারপরে 4 ইঞ্চি হয়, গ্রামে যখন যায় ওটা মোটরসাইকেলের পাইপ নিয়ে মতো হয়। কিন্তু আমাদের জনসংখ্যার অর্ধেক লোক এই উন্নয়নের জন্য যে সরকার গত 5 বছর 10 বছর ধরে যেটা ব্যবহার করেছে, যেটা ইনভেস্ট করেছে, সেটা পিপল সেক্টরে যায়নি। সো পিপিপির মধ্যে আমাদের সময় এসে গেছে পাবলিক প্রাইভেট পিপল পার্টিসিপেশন। সো পিপল পার্টিসিপেশন না রাখলে উনি হয়তো নৌবাহিনীতে অনেক জাহাজ আসবে, ওনার বেতন বাড়বে, বিদেশে উনি হয়তো ইয়াতে যাবেন। আমি প্রফেসর হিসাবে খুব ভালো লাগছে আমাকে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কত ভালো রাখছে, 75 লক্ষ টাকা হাউস বিল্ডিং লোন দিচ্ছে। তারপরে এখানে আমাকে এসে ওই জনতার অর্থনীতি, যেটা উনি বলছিল যে আমাদের সংবিধানে সমাজতন্ত্র আছে, আমরা সমাজতন্ত্রের কথা যদি নাও তুলি, এবং কিন্তু ওটা যেহেতু ওখানে আছে, আমরা জনতন্ত্রের কথা বলবো, আমরা ধনতন্ত্রের পাশাপাশি জনতন্ত্রের কথা বলবো। তো সো আগামী ইলেকশনে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিরা যারা আসবে তারা ওই পিপলের কথা চিন্তা করবে। তারা শুধু সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি, ক্যান্টনমেন্ট বৃদ্ধি, ইনকাম বৃদ্ধি, বিদেশে যাওয়া বৃদ্ধি, প্রফেসরদের জন্য বেতন বৃদ্ধি, প্রফেসর আমার জন্য 75 লক্ষ টাকা 5% হাউস বিল্ডিংয়ের লোন বৃদ্ধি, তারপরে আপনার প্রাইভেট ট্যাক্স কমিয়ে দেওয়া, এইগুলো করলে আমরা বাংলাদেশের হয়তো 20, 30, 50 লক্ষ লোক বেনিফিট হচ্ছে। বা ঘুরিয়ে বললে ঢাকার 1 কোটি, চিটাগাংয়ের 50 লাখ, খুলনার 50 লাখ, 2-4 কোটি। আমাদের প্রথম কথা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাই লোক আছে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই লোক আছে 4.5 কোটি। তো যেই দেশে ব্যাংকের সঙ্গে আপনার ইভেন এর করও দেয় না, কিন্তু করও ওইভাবে কয়েক লাখ লোক মাত্র কর দেয়, করের আওতায়ও আনতে হবে। তাহলে যেই দেশে ব্যাংকের অ্যাকাউন্ট নাই 4.5 কোটি, তো সে উন্নয়নটা ওর বাসায় কিভাবে যাচ্ছে? আমি বলতে চাচ্ছি আমার নৌবাহিনীর ভাইকে উন্নয়নের কেকটা যেটা আমি পাচ্ছি, আমি উন্নয়নের কেক তো আমরা সবাই খাচ্ছি, তো উন্নয়নের কেকটা যেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাই, হাউ ইজ দি উন্নয়নের স্রোত, মহাস্রোত ওই বঞ্চিতের কাছে কিভাবে যাচ্ছে এটা আমি জানতে চাই। আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে আমাদের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের ভাগিদার হচ্ছে কারা জানেন? টপ লেভেল পিপল। আমি একটু অধ্যাপক শাহজাহান মিনার কাছে একটু আসতে চাই শেয়ার বাজার নিয়ে। সেটা হচ্ছে যে আমরা দেখি যে স্মল ক্যাপ বোর্ড গঠিত হচ্ছে, যে 30 কোটি টাকার উপরে যদি পেইড আপ ক্যাপিটাল হয় সেটা সরাসরি পাবলিক লিস্টেড হতে পারে, শেয়ার বাজারে লিস্টেড হতে পারে, কিন্তু 30 কোটি টাকার নিচে হলে এটা ওইভাবে লিস্টেড হতে পারে না। এখন হচ্ছে যে সর্বনিম্ন 5 কোটি টাকা এর উপরে যে কোম্পানিগুলো আছে এটাও কিন্তু লিস্টেড হতে যাচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে, এবং এটার জন্য আলাদা একটা বোর্ড গঠন করা হচ্ছে, স্মল ক্যাপ বোর্ড। এই যে স্মল ক্যাপ বোর্ড এটা অলরেডি এটা অলরেডি পাস হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে গঠিত হতে যাচ্ছে। এটা কি ধরনের ইফেক্ট পড়বে বলে আপনি মনে করেন? মার্কেটে কি ধরনের নতুন একটা প্রোডাক্ট, এটা কি ধরনের ইফেক্ট ফেলবে বলে আপনি মনে করছেন? এটা ঠিকই। দেখেন এখন তো যে নিয়মটা বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনে আছে 30 কোটি টাকার উপরও হতে হবে যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আইপিওর মাধ্যমে টাকা সংগ্রহ করতে চায়। এখন 30 কোটি টাকার নিচে যে সকল কোম্পানি যাদের ক্যাপিটাল হবে তাদেরও কিন্তু আমাদের এই পাবলিকলি লিস্টেড হওয়ার প্রভিশন রাখার প্রয়োজন আছে, এবং সেই প্রয়োজনেই কিন্তু স্মল ক্যাপ বোর্ড যেটা এটা কথা বলা হচ্ছে। এটা কারণটা হচ্ছে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার এটার কারণ হচ্ছে যে এই যে বাজারে আমরা যে শেয়ারের বাজারে যে প্রাইসের যে একটা দেখি, কারসাজি দেখি, সব স্মল ক্যাপের যে সকল কোম্পানির শেয়ার আছে ওইগুলি নিয়ে বেশি এই আপনার ইয়েটা কিন্তু হয়, এই প্লেগুলি করে থাকে। অর্থাৎ ওখানে হয়েছে কি যারা সর্বনিম্ন 2.5 লাখ টাকা মানে ইউনিটগুলো ওরকম, এখানে যেমন আছে যে আপনি একটা শেয়ার কিনতে পারবেন, আমাদের যে বর্তমান মার্কেট আছে ওখানে আপনি চাইলে একটা শেয়ার 20 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারবেন, কিন্তু ওই মার্কেটে স্মল ক্যাপ মার্কেটে কিন্তু এই সুযোগ থাকবে না, ওখানে সর্বনিম্ন 2.5 লাখ টাকার ইউনিট মানে ওখানে ইনভেস্ট করতে হবে। আমি যে বিষয়টা যেটা মূল কারণটা আমি পয়েন্ট আউট করতে চাই, এটা আমার ধারণা আমি আগেই বলে নিয়েছি যে এই স্মল ক্যাপের যে কোম্পানির শেয়ারগুলি নিয়ে বাজারে বেশি কারসাজি হয়, অর্থাৎ সেখানে ধারণা দেওয়া হয় বা গুজব রটানো হয় এই কোম্পানি তাদের ক্যাপিটাল বাড়াতে যাচ্ছে বা এটা করবে ওটা করবে, বিভিন্ন ধরনের গুজব রটে কিন্তু শেয়ার প্রাইসটা এরা বেশি
বাড়িয়ে ফেলে এবং Manipulation বেশি হয় আর ম্যানিপুলেশনটা কি। বেশি হয় এবং সেইখানে কিন্তু কিছু স্মল ইনভেস্টর সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই জন্য আমার মনে হয় ওইটার একটা ডিটারেন্ট ফ্যাক্টর হিসেবে এইটা কাজ করবে। অর্থাৎ এখানে ওই যে স্মল ক্যাপের যে সকল কোম্পানি থাকবে তাদের ট্রানজ্যাকশনগুলি আলাদাভাবে হবে, অর্থাৎ এখানে ওই কারসাজির সুযোগটা কিন্তু কমে যাবে। সেই সেন্সে আমি মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ হবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা এই ব্যবস্থাটা করতে পারতাম যে ঠিক আছে এই সকল কোম্পানিকে যে আমরা ছোট কোম্পানিগুলিকে তো আমাদের একটা আলাদা ডেফিনেশনই আছে, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ বলে একটা কথা আছে, আমরা এসএমই সেক্টর হিসেবে বলি। সেভাবে চিন্তা ভাবনা করে কিন্তু তাদেরকে নিয়ে আসা যেত। কিন্তু এই যে ব্যবস্থাটা করা হচ্ছে, যদিও আমরা মনে করছি যে এখানে ম্যানিপুলেশনটাকে ঠেকানো যাবে বা রোধ করা যাবে, কিন্তু আমার মনে হয় না যে এটা আমরা খুব একটা বেশি বেনিফিটেড হব। তার কারণটা হচ্ছে এই, যারা ম্যানিপুলেটর তারা আবার দেখবেন ওখানে নতুন কোনো একটা টেকনিক ওখানে বের করে ফেলবে। হ্যাঁ, এটা তো শেয়ার বাজার, শুধু আমাদের দেশে শেয়ার বাজার না, মানে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এই জিনিস যে ম্যানিপুলেটর থাকে, তারা নতুন নতুন টেকনিক বের করে ফেলে এবং যারা রেগুলেটর বডি আছেন, মানে আমাদের দেশে যেমন ডিএসসি, বিএসসিসি, তারাও তাদেরকে ধরার জন্য আবার নতুন টেকনিক আবিষ্কার করে। তাদের এটাই তো চলছে যে ওই যে আপনার কি একটা কার্টুন আছে, ভুলে গেছি, টম এন্ড জেরি কার্টুনের মতন, যে ম্যানিপুলেটররা ম্যানিপুলেট করছে আর তাদেরকে রেগুলেটররা ধরছে। এই কাহিনী বিশ্বব্যাপী চলছেই। আমি ডক্টর এহসানুল আলম পারভেজ আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আমরা কথাগুলো বলছিলাম যে বিনিয়োগকারীদের আস্থাহীনতার কথা বলছিলাম, এই যে বিনিয়োগকারীদের আস্থা যদি ফিরাতে চান এই মুহূর্তে বেয়ারিশ মার্কেটে কোন কোন বিষয়ে অবশ্যই মানে পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করছেন? ম্যাডাম, আমি জাস্ট এক মিনিটের আগে এরকম একটা প্রেসক্রিপশন দেওয়ার আগে ওই আপনার যে বোর্ডের কথা বললেন, স্মল ক্যাপ বোর্ড, তো শাহজাহান মিনা ভাইয়ের সঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট করছি। তো উনি যতটা নেগেটিভলি মানে ভাবছেন, আমি মনে করি যে ওনার মতন ফাইন্যান্সের বিশেষজ্ঞরা যদি না মানে যে একটু যে কাজ হবে কিনা সন্দেহ করছেন। আমরা সবাই যদি এখন এইটা নিয়ে একটু ভাবাভাবি করে রেগুলেটরদের বা সরকারকে ফোর্স করতে পারি যে ম্যানিপুলেশনের স্কোপ এখানে আরও কমাতে হবে। কিন্তু একটা দিক বোধহয় আপনি খেয়াল করেন নাই, এখানে যে 2.5 লক্ষ টাকার ব্যাপার আছে, 2.5 লক্ষ, তার মানে একজন 2.5 লক্ষ টাকার বেশি শেয়ার কিনতে পারবে না। নিচে কিনতে পারবে না, এটা যে বললাম 2.5 লক্ষ টাকা উপরে যেতে পারবে না, নিচে যেতে পারবে না। তাহলে 2.5 লক্ষ টাকা 10 জনে কিনলে 25 লাখ, 100 জনে কিনলে 2.5 কোটি। 2.5 লক্ষ না, একজন তো 1 কোটি ইনভেস্ট করতে পারে, 2 কোটি। এখানে শেয়ার হোল্ডারের সংখ্যা 1000-এর বেশি হবে না, এটাই বুঝাতে চাচ্ছি আপনাকে। আরো কম হতে পারে, আরো কম হতে পারে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে 2.5 লক্ষ টাকা 10 জন, আর 25 লাখ 100 জন 2.5 কোটি, 1000 জন 25 কোটি বা 30 কোটি। সো দি নাম্বার অফ স্টেক হোল্ডার্স ওখানে ইনভেস্টর, বড় ইনভেস্টরদের যে পরিমাণ টাকা 5 জনও হতে পারে, 10 জন এইখানে। তো এইখানে দে উইল হ্যাভ এ টাইটার কন্ট্রোল অন দ্যাট স্মল ক্যাপ কোম্পানি। আমি যেটা বুঝাতে চাচ্ছি, 10 টাকা দিয়ে জন্য আমি তো একটা বড় ধরনের কোম্পানির এমডিকে পেয়ে আমি তো পাইতো যে আমি তোমার 1 লক্ষ টাকার শেয়ার কিনে 10,000 টাকা দিকে আসো, এদিকে আসো, একটা থাপ্পড় লাগাই, সেই সামাজিক অবস্থান আমি আছি। কিন্তু আমি মনে করি যে 20 টাকা শেয়ার কিনছি, আরে ওই ভাইকে একটা থাপ্পড় লাগাই লাভ কি? নালাটা পাচ্ছি, আরঙে পাচ্ছি, গারঙে পাচ্ছি তো। কিন্তু এইটা হলে যেটা সুবিধা হবে যে 25 কোটি টাকা 30 কোটি টাকার নিচের কোম্পানিগুলোরে 700 মানে 500 থেকে 1200-এর মধ্যে এটার শেয়ার হোল্ডার হবে, 500 জন। তো তাহলে টাইট কন্ট্রোল আসবে। এই জায়গায় আমি একটু আশার আলো দেখছি, কারণ ওই আমজনতা শেয়ার মার্কেটে যাদের আছে ওদেরকে ফর এ রাইড নিয়ে যাওয়া, মানে গুজব তান্ত্রিক শেয়ার মার্কেট। আমাদেরটা হচ্ছে গুজব তান্ত্রিক শেয়ার মার্কেট। এই বাল্লারে বাড়তেছে, ওই লাফার ইন্ডিয়াতে অর্ডার পাইছে। সো রিউমার বেসড যে শেয়ার মার্কেট, এটার থেকে এটা বেরিয়ে আসবে। কারণ আমি আমার 2.5 লাখ অথবা আমার নিজের ব্যক্তিগত 25 লাখ বা 12 লাখ, আমার কথা বলেন, আমি 25 লাখ টাকা ইনভেস্ট করতে পারি। তো আমি তো ওইটা বুঝে শুনে ভাবিয়া নিয়ে ওখানে যাব, কিন্তু আমার এই অনেক কেয়ারফুল হবে। তো এখন শাহজাহান মিনার ভাইরা যেখানে আমরা আশঙ্কা করছি যে এখানে ম্যানিপুলেশন হতে পারে, আমরা ওগুলো টাইট করার জন্য সাজেশন দেব। আমার পয়েন্টটা হচ্ছে একটা, যে এই সব কোম্পানিতে যেহেতু 2.5 লাখ টাকার নিচে সে ইনভেস্ট করতে পারবে না, আমি কিন্তু এইখানে স্মল
ইনভেস্টর যারা তাদের অ্যাক্সেসটাকে লিমিটেড করে দিচ্ছি একদম। অর্থাৎ স্মল এটা তাদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কারণেই ক্ষতি কিন্তু না, আমি ক্ষতির ব্যাপারটা ভিন্ন, কিন্তু আমি যদি স্মল ইনভেস্টরদেরকে ওখানে অ্যাক্সেস না দেই বা দেওয়ার মতো সুযোগ সৃষ্টি না করি, ওইটার জন্যই তো 2.5 লাখ টাকা, তাই না? আমি সেখানে ওই সমস্যাটা কিন্তু এখানে হবে। অর্থাৎ আমি কিন্তু মাস ইনভেস্টরদেরকে ওখানে ইনভাইট করতে পারছি না, ওখানে শুধুমাত্র গুটি কয়েক ইনভেস্টরকে আমি ওখানে সীমাবদ্ধ রেখে আমরা তো বড় কোম্পানিতে মানে আমরা তো চাইও না যে ওনারা এখানে আসুক। মনে করেন আমি একজন স্মল ইনভেস্টর, আমি সময় নেই। একটা ভালো কোম্পানির শেয়ার আমি ওখানে বিনিয়োগ করতে চাই, কিন্তু আমার 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার মতো ফান্ড নেই, তা ওই সুযোগ থেকে আমি বঞ্চিত হচ্ছি। আমি ওই পয়েন্টটাই বলছি। জি, ধন্যবাদ ডক্টর ইহসানুল আলম পারভেজ, ধন্যবাদ অধ্যাপক এম শাহজাহান মিনা। আলোচনায় আসলে কখন যে সময় শেষ হয়ে যায় আমরা সেটা ধরতেও পারি না। দর্শক মণ্ডলী, সময় শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।